গল্পকরণে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা ১৯৭১-এর মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প। আজকে পঞ্চম পর্ব। চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে আসমানি হাসি মুখে বলল, হ্যাঁ শোনো, তোমাকে একটু দোকানে যেতে হবে। আসমানি তার স্বভাব মতো ভোরবেলা গোসল করেছে, ধোয়া একটা শাড়ি পরেছে, কপালে টিপ, খুব সম্ভব চোখে হালকা করে কাজলও দিয়েছে। সুন্দর লাগছে তাকে। আসমানি বলল, এই কথা বলছো না কেন? শাহেদ ভ্রু কুচকে চায়ের কাপে চুমুক দিল। তার সামনে দুটা পত্রিকা, দৈনিক পাকিস্তান, ইত্তেফাক। দৈনিক পাকিস্তানের ভাঁজ এখনো খোলা হয়নি। পত্রিকার পাতায় পাতায় আগুন গরম সব খবর। এখন স্ত্রীর কথা শোনা তেমন জরুরি না, দোকানে যাওয়াটাও জরুরি না। কাগজ পড়া শেষ হোক, তারপর দেখা যাবে। আসমানি শাহেদের পাশে বসতে বসতে বলল, চট করে চাটা খেয়ে নাও। আসমানিকে আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি হাসি খুশি লাগছে। তার কারণ স্পষ্ট নয়। শাহেদ চায়ের কাপে চুমুক দিল। মিষ্টি কম হয়েছে, আর একটু চিনি দাও। এই কথাটা বলতেও আলসেমি লাগছে। মনে হচ্ছে চিনির কথাটা বললেও সময় নষ্ট হবে। দৈনিক পাকিস্তানের প্রথম পাতায় সুন্দর একটা ছবি ছাপা হয়েছে। কালো পতাকা উড়িয়ে শেখ মুজিবুর রহমান যাচ্ছেন প্রেসিডেন্ট ভবনে। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। বৈঠকে কি হলো না হলো পত্রিকায় নিশ্চয়ই তার বিস্তারিত বিবরণ আছে। তুমি এখন পত্রিকায় হাত দিও না। পড়তে শুরু করলে তুমি 1 ঘন্টার আগে উঠবে না। চাটা শেষ করে তোমাকে একটু দোকানে যেতে হবে। শেখ মুজিব এবং ইয়াহিয়ার বৈঠকের চেয়েও এটা অনেক বেশি জরুরি। তাই নাকি? হ্যাঁ তাই। শেখ মুজিব ভাববেন তার দেশ নিয়ে, আমি ভাববো আমার সংসারের তেল চিনি নিয়ে। দেশটা তোমার না? আমার কাছে সংসার আগে, তারপর দেশ। কঠিন কিছু কথা শাহেদের মুখে এসে গিয়েছিল। সে নিজেকে সামলালো। সকালবেলা তিক্ততার জন্য ভালো না। সে পত্রিকায় মন দিল। আসমানি হাত বাড়িয়ে পত্রিকা দুটো নিয়ে নিল। শাহেদের মাথা চট করে রক্ত উঠে গেল। সে নিজেকে সামলে সিগারেট ধরালো। এখন সে একটা ঝগড়া শুরু করতে চায় না। ঝগড়া করার অনেক সময় পাওয়া যাবে। আপাতত যা করতে হবে তা হচ্ছে কায়দা করে পত্রিকা দুটো নিয়ে নিতে হবে। এমনভাবে নিতে হবে যেন আসমানি টের না পায়। এই মুহূর্তে পত্রিকা পড়ার প্রতি তার আগ্রহটা অনেক বেশি। স্ত্রীরা স্বামীর যে কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত আগ্রহকেই সন্দেহের চোখে দেখে। আসমানি শাহেদের পিঠে হাত রেখে বলল, দোকানে যাওয়া ছাড়া তোমাকে কাঁচা বাজারেও যেতে হবে। ঘরে কোনো বাজার নেই, চাল ডাল সব কিনতে হবে। সবাই খাবার কিনে ঘরে জমা করে রাখছে, শুধু আমাদের ঘরে কিছু নেই। শাহেদ অনাগ্রহের মতো ভঙ্গি করে বলল, দেখি কাগজটা। আসমানি বলল, এখন কাগজ পাবে না। দোকানে যাবে, কাঁচা বাজার যাবে, তারপর কাগজ। কাগজ পালিয়ে যাচ্ছে না তো? শাহেদ রাগ চাপতে চাপতে বলল, দোকান এবং কাঁচা বাজারও পালিয়ে যাচ্ছে না? আসমানি বলল, আচ্ছা তোমার প্রতি সামান্য দয়া করলাম। কাঁচা বাজারে পরে যাবে, দোকান থেকে ঘুরে আসো। রুনির জন্য 2 নম্বরই খাতা কিনতে হবে। সে ছবি আঁকবে, তারপর নাস্তা খাবে। নাস্তা না খেয়ে বসে আছে। তোমার মেয়ে যে কী পরিমাণ মেজাজি হয়েছে, আমার ধারণা সে মেজাজ পেয়েছে তোমার কাছ থেকে। যা বলবে তাই করবে। তোমার চা খাওয়া শেষ হয়েছে না? এখন উঠো। মেয়ে ঘুম থেকে উঠেছে 7টার সময়, এখন বাজছে 10টা, কিচ্ছু মুখে দেয়নি। শাহেদ ঝামেলা করল না, উঠে দাঁড়ালো, শার্ট গায়ে দিল। আসমানি বলল, তোমাকে কাগজ পড়তে না দেওয়ার জন্য আমার নিজেরই খারাপ লাগছে। তবে দোকান থেকে ফিরেই দেখবে গরম চা এবং চায়ের কাপের পাশে ভাঁজ করা পত্রিকা। ভালো কথা। খাতা যে আনবে, খাতার কভারে হাতির ছবি থাকতে হবে। হাতির ছবি ছাড়া খাতা আনলে চলবে না। তোমার মেয়েকে যে কী চিজ হয়েছে তুমি তো জানো না। হাতির ছবির কথা মনে থাকে যেন। মনে থাকবে। মুখটা অমন পেঁচার মতো করে রেখেছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি প্রেসিডেন্ট ইয়াহিয়া, পাকিস্তানের সমস্যায় হতাশ, বিরক্ত ও ক্লান্ত। আমি লক্ষ্য করেছি ভোরবেলাতে তোমার মেজাজ থাকে বেশি খারাপ। ইয়াহিয়া সাহেব, হিজ এক্সেলেন্সি, আজকে অফিসে যাবেন? না। ভালো হয়েছে। আজ তাহলে তুমি রুনির মাথা কামিয়ে দেবে। ছোটবেলায় কয়েকবার মাথা না কামালে চুল ঘন হয় না। একটা রেজার ব্লেড এনো তো, 1 বোতল ডেটল। মাথা কেটে গেলে দিতে হবে।
আর কি লাগবে একসঙ্গে বলো। আর কিছু লাগবে না। দোকানে ভালোবাসা কিনতে পেলে তোমাকে শেরখানিক ভালোবাসা কিনতে বলতাম। ইদানিং তোমার মধ্যে এই জিনিসের সাংঘাতিক অভাব দেখছি। ভালো কথা, চা পাতা নেই, চা পাতা আনতে হবে, প্লাস চিনি। এই দুইটা যদি না আনো তাহলে চা পাতা এবং চিনি ছাড়া চা খেতে হবে। কিছু বাকি পড়লো কি না আবার মনে করে দেখো। দাঁতের মাখন মতো আমি দোকান বাসা করতে পারবো না। আর কিছু লাগবে না। ভালো কথা, তুমি যখন খুব রেগে যাও তখন তোমার চেহারা কিন্তু খানিকটা ইয়াহিয়া খানের মতো হয়ে যায়। ঠাট্টা করছি না, অনেস্ট। যে জায়গায় তোমার গ্রোফ রাখো তোমার সেই জায়গাটা ইয়াহিয়া খানের মতোই বড়। আচ্ছা, গোফ রাখার জায়গাটার নাম কি যেন? জানি না। কি আশ্চর্য, যেখানে তোমরা এত কায়দা করে গোফ রাখো তার নামও জানো না? শাহেদ বিরক্ত গলায় বলল, অকারণে এত কথা বলছো কেন? তুমি তো মাথা ধরিয়ে দিচ্ছ। খাতা, চা, চিনি, রেজার ব্লেড নিয়ে শাহেদ 10 মিনিটের মধ্যে ফিরে এলো। আসমানি বলল, তোমাকে না বললাম হাতির ছবি মার্কা খাতা কিনতে? এই খাতা দেখেই তো তোমার মেয়ে কাঁদতে শুরু করবে। হাতে মার্কা খাতা ছিল না। থাকবে না কেন? ছিল তো বটেই। তুমি বলতে ভুলে গেছ। যা দিয়েছে তাই নিয়ে চলে এসেছো। প্লিজ খাতাটা বদলে আনো। শাহেদ শার্ট খুলতে খুলতে বলল, বদলাতে পারবো না। যা এনেছি তাই তোমার মেয়েকে দাও। আদর দিয়ে দিয়ে তুমি মেয়েটাকে নষ্ট করছো। জগতের নিয়ম হচ্ছে কোনো জিনিস চাইলেই পাওয়া যায় না, অথচ তোমার মেয়ের ধারণা হয়েছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। হাতে মার্কা খাতা চেয়েছে, হাতে মার্কা খাতা দিতে হবে। বাঘ মার্কা খাতা চাইলে বাঘ মার্কা। এইসব কি? তুমি এমন চোখ বড় বড় করে আমার সঙ্গে কথা বলছো কেন? জন্ম থেকে আমার চোখ বড়, এজন্যই চোখ বড় বড় করে কথা বলছি। তুমি বা সরু চোখে তাকিয়ে আছো কেন? সরু চোখে তাকিয়ে থাকার মতো অপরাধ কি করেছি? মেয়ে যখন কেঁদে বাসা মাথায় তুলবে তখন কি করবে? ওকে বুঝিয়ে বলো। বুঝিয়ে বললেই কেঁদে বাড়ি মাথায় তুলবে না। শিশুরা লজিক বুঝতে পারে, সমস্যা বড়দের নিয়ে। বড়রা লজিক বুঝতে পারে না। তাহলে দয়া করে তোমার বিখ্যাত লজিক দিয়ে ওকে বোঝাও। শাহেদ খবরের কাগজ নিয়ে বসল। আসমানি কিছুক্ষণ স্বামীর দিকে তাকিয়ে রুনির কাছে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গে রুনির আকাশ ফাটানো চিৎকার শোনা যেতে লাগলো। ভয়াবহ চিৎকার, মনে হচ্ছে বাড়িঘর ভেঙে পড়বে। চিৎকার অগ্রাহ্য করে কাগজে মন দেওয়া যাচ্ছে না। শাহেদের মেজাজ দ্রুত খারাপ হচ্ছে। ইচ্ছে করছে উঠে গিয়ে মেয়েটার গালে একটা চর বসিয়ে দেয়। এটাও করা যাবে না, তাহলে সারাদিন আসমানির মুখ ভোতা করে রাখবে। সন্ধ্যাবেলায় দেখা যাবে মেয়েকে নিয়ে মার বাড়ির দিকে রওনা হয়েছে। শাহেদ ডাকল, রুনিমা, শুনে যাও তো। রুনি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকল। কেন কাঁদছ গো মা? বাবা, ছবি আঁকব। ছবি আঁকবে সেটা তো খুবই ভালো কথা, আঁকো। তোমার জন্য তো খাতা কিনে এনেছি। একটা কেনার কথা ছিল, 2টা কিনেছি। হাতির ছবির খাতা লাগবে। এই খাতায় আঁকবো না, এই খাতা পচা। হাতির ছবির খাতা দোকানে ছিল না, তাই আনা হয়নি। আমি আবার যখন বের হব তখন নিয়ে আসব। না, আমার এক্ষুনি লাগবে। চাইলেই সব কিছু পাওয়া যায় না মা। পাওয়া যায় না? পাওয়া যায় না। পাওয়া যায়। এরকম করে কথা বলবে না রুনি। এরকম করে কথা বললে আমার মেজাজ খুব খারাপ হবে। হঠাৎ দেখা যাবে তোমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়েছি। না, তুমি চর বসাবে না। তুমি কিন্তু আমার মেজাজ খুব খারাপ করছো রুনি। এখন লক্ষ্মী মেয়ের মতো যাও, ছবি আঁকো। আমি কাগজ পড়ি। না, তুমি কাগজ পড়বে না। রুনি হাত বাড়িয়ে খবরের কাগজ টেনে নিল এবং শাহেদের কিছু বলার আগেই ছিঁড়তে শুরু করল। রুনির মুখ গম্ভীর। তাকে দেখে মনে হচ্ছে কাগজ ছেঁড়ার এই কাজটা সে অত্যন্ত আনন্দের সঙ্গে করছে। শাহেদের অধিক শোকে পাতার হবার মতো ব্যাপার হলো। সে মেয়ের কাগজ ছেঁড়া দেখল। শোকের প্রবল ধাক্কাটা কমে যাওয়ার পরপরই মেয়ের গালে চর বসিয়ে দিল। রুনি সারা বাড়ি কাঁপিয়ে চিৎকার করতে লাগলো। আসমানি ছুটে এসে মেয়েকে তুলে নিয়ে গেল। শাহেদের মনটা খারাপ হলো খুব। ইচ্ছে করলে ছেঁড়া কাগজগুলো হাতে নিয়ে পড়া যায়, ইচ্ছে করছে না। মেয়েটার গালে আরেকটা চর দিতে ইচ্ছে করছে। মনে হচ্ছে আগের বারেরটা তেমন জোরালো হয়নি। রুনির কান্না থেমে গেছে। জোরালো চর হলে এত সহজে কান্না থামত না।
বাসা থেকে কিছুক্ষণের জন্য দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে। কাঁচা বাজারে যাওয়া যেতে পারে। চাল, ডাল, তেল, নুন আসলে কিনে রাখা দরকার। সবাই কিনেছে, সে কেন কিনবে না? কয়েক কার্টন সিগারেট। যুদ্ধের সময় সবচেয়ে দুষ্প্রাপ্য হয় সিগারেট। আসমানি রুনিকে কোলে নিয়ে ঘরে ঢুকল। ভীত গলায় বলল, দেখো তো, দেখো তোর মুখ দিয়ে রক্ত পড়ছে। রুনি, হাঁ কর তো মা, হাঁ করো। রুনি হাঁ করল। আসলে মুখ ভর্তি রক্ত। আসমানি হতভম্ব গলায় বলল, কি করেছো তুমি মেয়ের? শাহেদ অপ্রস্তুত গলায় বলল, গালটাল কোথাও কেটে গেছে, এত অস্থির হওয়ার মতো কিছু হয়নি। দেখি, ওকে আমার কোলে দাও। না, আমি আমার মেয়েকে তোমার কোলে দেব না। তুমি কোন সাহসে আমার মেয়েকে কোলে নিতে চাও? আসমানি ঝরঝর করে কেঁদে ফেলল। রুনি হাত বাড়িয়ে দিয়েছে বাবার কোলে যাবার জন্য। শিশুরা অতি সহজে অন্যের অপরাধ ক্ষমা করতে পারে। শাহেদ বলল, কোথায় কেটেছে একটু দেখি, দরকার হলে একজন ডাক্তার দেখিয়ে আনি। তোমাকে কিছুই করতে হবে না, খবরদার। তুমি আমার মেয়েকে কোলে নেবে না, খবরদার। তুমি আমার মেয়েকে ছোঁবে না। তুমি এমন ভেবে করছো কেন? তোমার মেয়ে তো কাঁদছে না। এই দেখো, রক্ত পড়া বন্ধ হয়েছে, আর রক্ত পড়বে না। আসমানি কাঁদতে কাঁদতেই মেয়ে কোলে নিয়ে পাশের কামরায় চলে গেল। শাহেদের মন এমনই খারাপ হলো যে তার নিজের কাঁদতে ইচ্ছে করল। দিনটা সুন্দরভাবে শুরু হয়ে হঠাৎ কেমন এলোমেলো হয়ে গেল। আর তার ঘরে চুপচাপ বসে থাকার কোনো মানে হয় না। সবচেয়ে ভালো হয় কিছুক্ষণ বাইরে কাটিয়ে এলে। অফিসে যাওয়া যেতে পারে। অফিস থেকে ফেরার পথে বাজার করে আনলে আসমানির রাগ হয়তো কিছুটা কমবে। মেয়েটার জন্য গাদাখানেক হাতির ছবি আঁকা খাতা আনতে হবে, আর একটা নতুন ঘুড়ি কিনতে হবে। কবে যেন ঘুড়ির কথা বলছিল। অফিসের শাহেদের সময়টা খুব খারাপ কাটল। খাঁকা করছে অফিস, বলতে গেলে কেউ আসেনি। অফিসের পিয়ন রোস্তম টুলে বসে ঝিমুচ্ছে। চোখ মেলে একবার সে শাহেদকে দেখল। উঠে দাঁড়াচ্ছে, এমন ভঙ্গি করে আবারও চোখ বন্ধ করে ঝিমাতে লাগল। ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি। এক সময় লোকজন গমগম করত, আজ মাছি উঠছে। যেসব কোম্পানির মালিক অবাঙালি, তার সবগুলোই এই অবস্থা। মালিকরা অফিসে আসা বন্ধ করেছেন, অফিসে মাছি ওড়া শুরু হয়েছে। কেশিয়ার নিবারণবাবু বললেন, আজ অফিসে এসেছেন কেন? আজও জোর গজব শহরে আর্মি নামবে। শেখ সাহেব আর ইয়াহিয়ার বৈঠক বানচাল হয়ে গেছে, সবাই এখন ঘর সামলাতে ব্যস্ত। আপনি কেন অফিসে? শাহেদ বলল, আপনিও তো অফিসে। আমার ঘরে কিছু করার নেই, ফ্যামিলি দেশে পাঠিয়ে দিয়েছি, কাজেই চলে এসেছি। আপনাদের সঙ্গে গল্পগুজব করব। বেশ তো, করুন গল্পগুজব। নিবারণ সাহেব অনেক ধরনের মজার মজার গল্প করলেন। এর মধ্যে ভৌতিক গল্প আছে। তার কাকা শ্রাদ্ধের দিন নাকি সবাই দেখেছে অবিকল তার কাকার মতো দেখতে এক লোক শোবার ঘরের খাটে বসে আছে। লোকটা সম্পূর্ণ নগ্ন, তার গলায় পৈতা। শাহেদের কোনো গল্পেই তেমন মজা লাগল না। নিবারণবাবু ঝুঁকে এসে বললেন, আপনাকে খুব চিন্তিত লাগছে। ভাবিকে দেশের বাড়িতে পাঠিয়ে দেন, তাহলে দেখবেন আমার মতো হয়ে যাবেন, চিন্তা ভাবনাহীন লাট্টু মিয়া। যখন ইচ্ছে বনবন করে ঘুরব। শাহেদ বলল, উঠি? আরও কিছুক্ষণ বসুন, গল্প করি। চা খাবেন? চা নিয়ে দিই? না, চা খাবো না। কেন খাবেন না? চা খান, বি হ্যাপি। শাহেদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনি অফিসে কতক্ষণ থাকবেন? নিবারণবাবু আনন্দিত গলায় বলল, আমি তো অফিসেই থাকি, বিছানা বালিশ নিয়ে চলে এসেছি। অফিস হলো এখন সবচেয়ে নিরাপদ জায়গা। একটার দিকে শাহেদ অফিস থেকে বের হলো। মনে হচ্ছে শহর কোনো উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে। রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেয়া হচ্ছে। শাহেদের সামনেই হাজার হাজার মানুষ মহা উৎসবে পুরনো একটা বাস ঠেলতে ঠেলতে এনে রাস্তায় শুইয়ে দিল। এরা কারা, কার বাস নিয়ে এসেছে কে জানে। শেখ সাহেব কি রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন? তার নির্দেশ ছাড়া তো এখন কিছুই হয় না। অফিস চলছে তার নির্দেশে, ব্যাংক চলছে তার নির্দেশে। 23 মার্চ পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে কোথাও পাকিস্তানি পতাকা ওড়েনি। শুধু 3টা জায়গায় পতাকা উড়েছে, প্রেসিডেন্ট ভবনে যেখানে ইয়াহিয়া থাকেন, গভর্নর ভবনে এবং এয়ারপোর্টে। ব্রিটিশ ডেপুটি হাইকমিশন এবং সোভিয়েত কনসুলেটে উড়েছে বাংলাদেশি পতাকা। চীন, ইরান, ইন্দোনেশিয়া এবং নেপাল
পাকিস্তানি পতাকা তুললেও জনতার চাপে পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশিদের পতাকা উড়িয়েছে। আমেরিকান দূতাবাস অবশ্য কোনো ঝামেলায় যায়নি, তারা কোনো পতাকাই উড়ায়নি। ভয়াবহ কাণ্ডটা করেছে ইপিআর, তারা যশোর সদর দপ্তরে উড়িয়েছে বাংলাদেশি পতাকা। সে রাতে টিভি অনুষ্ঠান শেষ হবার পর পাকিস্তানের জাতীয় সঙ্গীত পাক স্যার জামিন শাহবাদ ঠিকই বাজানো হয়েছে, কিন্তু পাকিস্তানি পতাকা দেখানো হয়নি। লক্ষণ ভালো না, লক্ষণ খুবই খারাপ। পাকিস্তানি সৈন্যবাহিনী এত কিছু দেখার পরেও চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না? তা হতেই পারে না। ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে তো বটেই, সেটা কবে ঘটবে? বাসায় ফিরতে ইচ্ছে করছে না। কি করা যায়, কি করা যায়? নাইমুলের কাছে গেলে কিছুটা সময় কাটে। সে বিয়ে করেছে, এই খবরটা পেয়েছে। বিয়ের পর তার সাথে দেখা করা হয়নি। নাইমুলকে যে মেয়ে বিয়ে করেছে সে খুবই ভাগ্যবতী, এই খবরটা মেয়েকে দিতে ইচ্ছে করছে। শাহেদ ঠিক করল নাইমুলকে পেলে তাকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যাবে। নাইমুলের স্ত্রীকে বলবে, ভাবি, কি অসাধারণ একটা ছেলেকে আপনি স্বামী হিসাবে পেয়েছেন জানেন না? আমি জানি। নাইমুল অনেক তুচ্ছ বিষয় নিয়ে আপনার সঙ্গে রাগারাগি করবে, আপনাকে বিরক্ত করবে। সব আপনি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন, কারণ এই ছেলে খাঁটি হীরা, তার মধ্যে কোনো ভেজাল নেই। আপনি যদি চান আপনাকে লিখিতভাবে দিতে পারি। নাইমুলকে পাওয়া গেল না, তার ঘর তালাবদ্ধ, তবে তালার সঙ্গে সেটে দেয়া একটা ছোট চিরকুটে লেখা, যার জন্য প্রযোজ্য। কিছুদিন ঘর জামাই জীবনযাপন করছি। আমার নতুন ঠিকানা 18 নং সোভানবাগ, দোতলা, মিরপুর রোড। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন আমার কাছে না আসে। শাহেদ নোট পড়ে হাসল, মনে মনে ঠিক করল আসমানি রাগ ভাঙিয়ে তাকে সঙ্গে নিয়ে সন্ধ্যার পর উপস্থিত হবে নাইমুলের শ্বশুর বাড়িতে। শাহেদ বাসায় ফিরল 2টার দিকে, কাঁচা বাজার ছাড়াই ফিরল। কি কি লাগবে তার লিস্ট আসমানির কাছ থেকে নেওয়া হয়নি, তবে সে 6টা হাতিমার্কা খাতা কিনল, 1 বক্স রং পেন্সিলও কিনল। আসমানি রাগ ভাঙানোর জন্য সে কিনল একটা রাগ ভাঙ্গানি শাড়ি। শাড়ির রং অবশ্যই আসমানি, রাজশাহী সিল্কের শাড়ি। শাড়ি হাতে নিলেই আসমানি রাগ অনেকখানি কমবে। শাড়ির সঙ্গে লেখা নোটটা পড়লে এতটুকু রাগও থাকবে না। নোটে লেখা, জানগো, কেন এমন করো? বাসায় তালা দেয়া। শাহেদ এতে তেমন বিস্মিত হল না। তার মনে ক্ষীণ আশঙ্কা ছিল বাসায় ফিরে এমন কিছু সে দেখবে। ঘরে তালা দিয়ে আসমানি রাগ করে চলে যাবে কলাবাগানে তার মায়ের কাছে। আসমানি কলাবাগানে ছিল না। শাহেদের শাশুড়ি বিরক্ত গলায় বললেন, শহরের অবস্থা এত খারাপ, এর মধ্যে আসমানি বের হলো কেন? রোজ রোজ কি নিয়ে তোমাদের এত ঝগড়া? আমি আমার মেয়ের উপর যেমন রাগ করছি, তোমার উপরও রাগ করছি। এখন যাও, তাড়াতাড়ি খুঁজে বের করো ওকে, কোথায় গিয়েছে? তুমি তো বাবা আমাকে মহা দুশ্চিন্তায় ফেললে। শহরের অবস্থা এত খারাপ, এর মধ্যে এই খবর। শাহেদ নানান জায়গায় ওদের খুঁজল, কোনো রকম সন্ধান পাওয়া গেল না। শাড়িটা সে রেখে এসেছে তার শাশুড়ির কাছে, এটা নিয়েও সে দুশ্চিন্তা করছে। শাশুড়ি যদি নোটটা পড়ে ফেলেন তাহলে খুব লজ্জার ব্যাপার হবে। রাত অনেক হয়েছে, ঘড়ি নেই বলে কত রাত হচ্ছে তা বোঝা যাচ্ছে না। রাস্তাঘাটে লোক চলাচল একেবারেই বন্ধ, রিক্সাও চলছে না। কিছু দূর পর পরই রাস্তায় এমন ব্যারিকেড দেয়া, রিক্সা চলার প্রশ্নই আসে না। শাহেদ হেঁটে হেঁটে ফিরছে। এই সময় শহরে মিলিটারি নামল। রাতটা হল 25শে মার্চ 1971। আকাশে ট্রেসার উঠছে, আকাশ আলো হয়ে উঠছে, তৈরি হচ্ছে আলোর নকশা। যেন বারবার কালো আকাশে ঝলমলে উঠছে উৎসবের হাউই বাতি। তারাবাতির মতো আগুনের ফুলকি বেরোচ্ছে মেশিন গানের মুখ থেকে। বাজি শব্দের মতো গলি, উৎসব, অন্য ধরনের উৎসব, হত্যা ও ধ্বংসের উৎসব। এই উৎসবের জন্য কেউ কি তৈরি ছিল? ঢাকার ঘুমন্ত মানুষ ভয়াবহ আতঙ্ক নিয়ে জেগে উঠল। কি হচ্ছে, কি হচ্ছে? সবাই জানে কি হচ্ছে, তারপরেও যেন কেউ কিছু জানে না। ভারী মিলিটারি ট্রাক, মিলিটারি জিপ অবলীলায় রাস্তায় চলাচল করছে। সবকটি রাস্তায় না ব্যারিকেড ছিল। এরা এত দ্রুত ব্যারিকেড সরালো কিভাবে? অদ্ভুত শব্দ হচ্ছে। ট্যাঙ্ক নেমেছে নাকি? ট্যাঙ্ক চলে রাস্তায় এমন অদ্ভুত শব্দ হয়? একটানা যে ট্যাটে শব্দ হচ্ছে, সেই শব্দ কিসের?
তার চেয়েও বিচিত্র আরেক ধরনের শব্দ হচ্ছে, শো শো হুস হুস। ভয় এবং কৌতূহল বোধ হয় পাশাপাশি চলে। প্রচণ্ড ভীত মানুষের কৌতূহলও হয় প্রচণ্ড। এরা জানালার শিক ধরে দাঁড়িয়েছে, দেখতে চেষ্টা করছে কি হচ্ছে বাইরে। কেউ কেউ চলে এসেছে বারান্দায়। চোখের সামনে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখার আলাদা মাদকতা আছে। কিছুক্ষণের মধ্যেই এক ধরনের ঘোর তৈরি হয়। মাথার ভেতরে জগা খিচুড়ির মতো কিছু হয়। তখন মানুষ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না এমন সব কাণ্ড করে। এই জাতীয় কাণ্ড কিছু শুরু হলো। কিছু কিছু নিতান্তই নিরীহ ছাপোষা ধরনের মানুষ জয় বাংলা বলে গলা ফাটিয়ে চেঁচালো। দীর্ঘ আন্দোলনে এদের কেউ হয়তো কোনোদিন রাজপথে নামেনি, কোনো স্লোগান দেয়নি। অফিসে গিয়েছে, অফিস থেকে ফেরার পথে বাজার করে নিয়ে এসেছে। চটের ব্যাগের ভেতর থেকে উকি দিয়েছে একটা লাউ, ইলিশ মাছের লেজ। আজ হঠাৎ তাদের কি হয়ে গেল? ভীত মানুষের কান্না ও চিৎকার শোনা যেতে শুরু করলো তার কিছু পরে। আকাশে তখন ট্রেসারের সংখ্যা কমে এসেছে, কারণ তার প্রয়োজন নেই। সারা শহর আলোকিত, অসংখ্য জায়গায় আগুন জ্বলছে, কুণ্ডলি পাকিয়ে উঠেছে কালো ধোঁয়া। আগে সারা শহরে একসঙ্গে গুলি হচ্ছিল, এখন তা হচ্ছে না। গুলি হচ্ছে অঞ্চল বিশেষে। টেলিফোন কাজ করছে না। রাস্তায় শুধু যে জনশূন্য তাই নয়, প্রথমবারের মতো কুকুর শূন্য। কোথায় কি হচ্ছে কেউ জানতে পারছে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি হলো? তার আঙ্গুলের ইশারায় দেশ চলছিল। এখন তিনি কিছু বলছেন না কেন? ইয়াহিয়ার সঙ্গে শেষ বৈঠকের আগে সাংবাদিকদের বলেছিলেন, ভালো কিছু আশা করছি, খারাপ কিছুর জন্য প্রস্তুত আছি। কোথায় তার প্রস্তুতি? নাকি যুদ্ধ শুরু হয়েছে? কেউ কিছু জানে না। একদল মিলিটারি ঢুকে পড়ল বিশ্ববিদ্যালয় এলাকায়। তাদের হাতে শিক্ষকদের তালিকা। তারা মানুষ না, তারা সাক্ষাৎ আজরাইল। মানুষের বেশে যান কবজ করতে এসেছে। এটা কার বাড়ি? জগন্নাথ হলে প্রবোস্ট, হিন্দু মালাউন। বদমাস্টার নাম কি? জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। মিলিটারি লেফটেন্যান্ট বাড়িতে ঢুকে পড়ল। জোয়ানরা বাড়ি ঘিরে আছে। হতভম্ব জ্যোতির্ময় গুহ ঠাকুরতা অবাক হয়ে তাকিয়ে আছেন। आप प्रोफेसर साहब है? यस। आपके लिए जाए गए। ওয়াই? ওয়াই প্রশ্নের জবাব দেওয়ার সময় নেই। তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তার স্ত্রী বাসন্তী গুহ ঠাকুরতা, তার অতি আদরের কন্যা দোলা তখনও বুঝতে পারছে না কি হচ্ছে। জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাচ্ছে। এর বেশি কি হবে? খালি পায়ে স্বামীকে নিয়ে যাচ্ছে। বাসন্তী গুহ ঠাকুরতা দৌড়ে ঘরে ঢুকলেন স্যান্ডেল আনতে। এরই মধ্যে জ্যোতির্ময় গুহ ঠাকুরতাকে বাইরে নিয়ে গুলি করা হয়েছে। তাদের বাসার ঘরের সঙ্গেই চিত হয়ে পড়ে আছে ডক্টর মনিরুজ্জামানের মৃতদেহ। আর একটু দূরে আরও তিনজন। একজন ক্ষীণস্বরে বলল, পানি পানি। মারা গেলেন দার্শনিক আত্মভুলা অধ্যাপক ডক্টর জি.সি. দেব। জি.সি. দেব মৃত্যুর আগে প্রায় হাসি মুখে বললেন, আমি হিন্দু, আমার বাড়িতে যারা আছে সবাই হিন্দু। তিনি হয়তো ভাবলেন সংখ্যালঘু হিন্দুদের প্রতি কোনো অত্যাচার করা হবে না, কিংবা অন্য কিছু। তখন তার মাথায় খেলা করছিল। মারা গেলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ফজলুর রহমান, ফলিত পদার্থবিদ্যার অধ্যাপক অনুদ্যোপায়ন ভট্টাচার্য, পরিসংখ্যান বিভাগের প্রধান ডক্টর মনিরুজ্জামান, ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল মুক্তাদির, অঙ্ক বিভাগের অধ্যাপক শরাফত আলী, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক এম.আর. খান খাদিম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ সাদিক ও ডক্টর মোহাম্মদ সাদাত আলী। মিলিটারিরা ঢুকে পড়ল ইকবাল হল এবং জগন্নাথ হলে। তাদের পরিকল্পনা, একটা ছাত্র যেন জীবিত বের হতে না পারে। তোমাদের জয় বাংলা অনেক সহ্য করেছি, আর না। রোকেয়া হল এবং শামসুন্নাহার হল, মেয়েদের দুটি হল। হলের মেয়েরা আতঙ্কে অস্থির হয়ে গেল। গেট ভেঙে মিলিটারিরা ঢুকছে। আমাদের বাঁচাও বলে চিৎকার করার মতো মানসিক শক্তিও তাদের রইল না। তারা দেখল পাকিস্তানি জওয়ানরা মার্চ করে হলের দিকে এগোচ্ছে। সেনাবাহিনী আগুন জ্বালিয়ে দেয় ইত্তেফাক অফিসে। দাও দাও করে আগুন জ্বলতে থাকে দ্য পিপলস, গণবাংলা এবং সংবাদ অফিসে। আত্মনিমগ্ন কবি শহীদ সাবের সংবাদ অফিসে ঘুমাতেন। সংবাদ অফিসে ছিল তার ঘর বাড়ি। তিনি জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন সংবাদ অফিসেই।
পাকিস্তান মিলিটারি রাত 1টায় যে অপারেশন শুরু করে তার নাম অপারেশন সার্চলাইট। ব্রিগেডিয়ার আবরারের 57 ব্রিগেড ছিল অপারেশনের দায়িত্বে। অধিনায়ক মেজর জেনারেল ফরমান আলী, তিনি শায়েস্তা করবেন ঢাকা নগরী। মেজর জেনারেল খাদেমের উপর দায়িত্ব পড়ল ঢাকা ছাড়া বাকি দেশ শায়েস্তা করা। ব্রিগেডিয়ার আবরার 18 পাঞ্জাব, 22 বেলোচ এবং 32 পাঞ্জাবের যৌথ দলকে লেলিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। 31 পাঞ্জাব রেজিমেন্টকে পাঠালো রাজারবাগের 1000 পুলিশকে জন্মের শিক্ষা দেওয়ার জন্য। পুরনো ঢাকার গাদ্দারদের শায়েস্তা করবে 18 পাঞ্জাব ফোর্স। বালুচ রেজিমেন্টের দায়িত্ব পড়ল পিলখানায় ইপিআরদের ঠান্ডা করার। 13 ফ্রটিকার ফোর্সকে কোনো কাজে লাগানো হলো না। রিজার্ভ বাহিনী হিসেবে তাদের ক্যান্টনমেন্ট এলাকাতে রেখে দেওয়া হলো। 43 হালকা বিমান বিদ্বেষী রেজিমেন্টকে পাঠানো হলো তেজগাঁও বিমানবন্দরের দায়িত্ব দিয়ে। 1 প্লাটুন কমান্ডো পাঠানো হলো ধানমন্ডির 32 নম্বর থেকে শেখ মুজিবকে ধরে আনতে। রাত 1টায় ওয়্যারলেসে 57 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মেজর জাফরের উৎফুল্ল কণ্ঠ ভেসে এলো, বিগ বার্ড ইন দ্য কেজ, আদার নট ইন দ্য নেস্ট, ওভার। সামরিক বাহিনীর জিপে করে তাকে নিয়ে আসা হলো ক্যান্টনমেন্টে। মেজর জাফর জানতে চাইলেন জেনারেল টিক্কা কি তাকে চোখে দেখতে চান। টিক্কা উত্তর দিল, আই ডোন্ট ওয়ান্ট টু সি হিজ ফেস। জেনারেল টিক্কা 25 মার্চ রাত 9টায় ঢাকা অঞ্চল কমান্ডার মেজর জেনারেল ফরমান আলীর স্টাফ অফিসে ঢাকা অপারেশনের দায়িত্বে নিযুক্ত অফিসারদের হাসতে হাসতে বলেছিলেন, ঢাকা শহরে এমন তাণ্ডব তৈরি করতে হবে যেন আতঙ্কে দুগ্ধবতী মাতার বুকের দুধ জমে দই হয়ে যায়। বাংলাদেশে একটা ছোট্ট দুষ্ট প্রাণী, ঢাকা হলো সেই দুষ্ট প্রাণীর মাথা। আমার শুধু মাথাটা ভেঙে গুঁড়ো করে দেব, আমাদের আর কিচ্ছু করতে হবে না। 27 মার্চ ভোরবেলা আমি কারফিউ তুলে দেব, দেখা যাবে 27 মার্চে ইনশাল্লাহ দেশ ঠিক হয়ে গেছে। জেনারেল টিক্কা পরম সৌজন্যে টিপট থেকে নিজেই সবার জন্য চা ঢেলে দিলেন। হাসি মুখে বললেন, শেক্সপিয়র তার হ্যামলেটে বলেছিলেন, আই হ্যাভ টু বি ক্রুয়েল ওয়ানলি টু বি কাইন্ড। আমার ক্রুয়েলিটি হবে এক ধরনের দয়া প্রদর্শন, বাঙালিদের প্রতি দয়া। গ্যাংগ্রিনে আক্রান্ত অংশ শল্য চিকিৎসক কেটে বাদ দেন, তিনি তা করেন রোগীর মঙ্গলের জন্য। রোগী তা বুঝতে পারে না। রোগগ্রস্ত বাঙালিকে আমরা বাঁচাতে পারবো না, কে বাঁচাবে? মিটিংয়ের শেষ পর্যায়ে তিনি পাঞ্জাবি সৈন্যদের বুদ্ধিশুদ্ধি নিয়ে একটা রসিকতা করলেন। সেই রসিকতায় একজন হেসে প্রায় গড়াগড়ি খেল। সেনাপ্রধানের সামনে এভাবে হাসা বড় ধরনের বেয়াদবি, কিন্তু না হেসে পারা যাচ্ছিল না। রসিকতাটা ছিল বড়ই মজার। জেনারেল টিক্কা খানের সঙ্গে ভুট্টোর সাক্ষাৎ হলো গভর্নর হাউসে। ততক্ষণে অপারেশন সার্চলাইট শুরু হয়ে গেছে। ভুট্টো খানিকটা উত্তেজিত, অস্থির, তার জানার আগ্রহ কি হচ্ছে, অপারেশন কোন পর্যায়ে। জেনারেল টিক্কা খান তাকে তেমন পাত্তা দিচ্ছেন না। মিলিটারি অপারেশন কি হচ্ছে, কিভাবে হচ্ছে তা সিভিলিয়ানদের জানানোর কিছু নেই। উত্তেজিত ভুট্টো রাতে মিলিটারি কনভয়ের সঙ্গে বের হয়ে শহরের অবস্থা দেখতে আগ্রহী। জেনারেল টিক্কা হাসি হাসি মুখে বলল, নো। ভুট্টো মেঝেতে জুতা ঠকে বলল, ওয়াই নো? জেনারেল টিক্কা বলল, বিকজ আই সেড নো। ভুট্টো বলল, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে কথা বলতে চাই। টিক্কা বলল, প্রেসিডেন্ট ইয়াহিয়া ঢাকা ত্যাগ করেছেন, তিনি এখন পাকিস্তানের পথে। ভুট্টো আবারও মেঝেতে জুতা ঠকে বলল, এই তথ্যটা আমি কেন জানলাম না? আমিও তো তার সঙ্গে চলে যেতে পারতাম। আপনাকে রেখে যাওয়া হয়েছে বিদ্রোহী পূর্ব পাকিস্তানের শান্তরূপ দেখে যাবার জন্য। অখণ্ড পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী, কফি খাবেন? সম্ভাব্য প্রধানমন্ত্রী সম্বোধনে ভুট্টোকে খানিকটা তুষ্ট মনে হল। লন্ডনের ডেইলি টেলিগ্রাফের রিপোর্টার সিমন রিঙ্কের পাঠানো প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ঢাকা থেকে পাঠানো প্রথম বিদেশি প্রতিবেদন। তিনি তার দীর্ঘ প্রতিবেদনের একটি অংশে লিখলেন, নগরী নীরব। সকাল হবার কিছুক্ষণ আগে গোলাবর্ষণ থেমে গেল, সূর্য উঠল। এক ভৌতিক নীরবতা নগরীকে গ্রাস করল। পরিত্যক্ত ও মৃত এই নগরীতে শোনা যাচ্ছে কাকের ডাক, মিলিটারির কনভয় ও চলমান ট্যাঙ্কের সংঘর্ষের শব্দ। দুপুরে আচমকা সৈন্যদলের গাড়ি পুরনো ঢাকায় ঢুকে পড়ল, যার গোলক ধাঁধার মতো গলিঘুজিতে 10 লাখ মানুষ বাস করেন। পরের 11টা ঘণ্টা ধরে চলল ধ্বংসযজ্ঞ। অগ্রবর্তী দলের পেছনে পেছনে সৈন্যরা পেট্রোলের টিন হাতে করে যাচ্ছিল।
যারা পালাতে চেষ্টা করছিল তাদের গুলি করা হলো, যারা পালালো না তাদের জীবন্ত পুড়িয়ে মারা হলো। শাহেদ নিতান্ত অজানা অচেনা এক বাড়িতে আটকা পড়ে আছে। 25 মার্চের মধ্যরাতে সে উপায় না দেখে বিজয়নগরের এই গলিতে ঢুকে পড়েছিল। একতলা একটা বাড়ির বন্ধ গেট টপকে সে প্রাণপণ শক্তিতে বাড়ির দরজায় ধাক্কা দিল। জানালার পর্দা সরিয়ে বাচ্চা একটা মেয়ে উঁকি দিল, ভীত গলায় বলল, কে কে? শাহেদ বলল, খুকি, তুমি আমাকে চিনবে না, দরজা খুলো। দরজা খুলছে না। রাস্তায় গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে। শাহেদ বলল, খুকি, দরজা খুলো। খুকির মা দরজা খুললেন। তিনি তার মেয়ের মতোই ভয় পেয়েছেন। তার চোখ মুখ সাদা, তিনি ভয়ে কাঁপছিলেন। খুকির মা বললেন, বাইরে কি হচ্ছে? শাহেদ বলল, শহরে মিলিটারি নেমে পড়েছে, সব জানালা বন্ধ করে বাতি নিভিয়ে দিন। বাতি জ্বেলে রেখেছেন কেন? বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধের শ্লেষা জড়ানো গলা ভেসে এলো, বৌমা, দরজা কেন খুললা? তুমি কার সাথে কথা বলো? শাহেদ বৃদ্ধের কথার জবাব দিতে পারেনি। তার আগে খুব কাছ থেকে কোথাও মর্টারের গোলা পড়ল। প্রথম গোলার পর দ্বিতীয় গোলা পড়ল। এবার একটা যেন আরও কাছে। পুরো বাড়ি কেঁপে উঠল। বসার ঘরের দেয়ালে ঝোলানো বাঁধানো সবকটি ছবি খুলে পড়ে গেল। ঝনঝন শব্দ হতেই থাকল। কারেন্ট চলে গিয়ে বাড়ি অন্ধকার হয়ে গেল। বৃদ্ধ ভয় পেয়ে শিশুর মতো চেঁচাতে লাগলেন, ও বৌমা, বৌমা, হো বৌমা, তুমি কার সঙ্গে কথা বলো? বাচ্চা মেয়েটা চিৎকার করে কাঁদছে। গুলির চেয়েও সে অন্ধকারকে ভয় পাচ্ছে। শাহেদ বলল, খুকি, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থাকো, নড়বে না। ঘরভর্তি কাচের টুকরো। দুঃসময় মানুষকে অতি দ্রুত দলবদ্ধ করে। অনন্যচারী মানুষ হিংস্র সাপদের ইশারা পেলেও জুতোবদ্ধ হতো। সভ্য মানুষের ভেতরেও হয়তো সেই স্মৃতি হয়ে গেছে। আজ এই ভয়াবহ সময়ে তারা চলে এসেছে কাছাকাছি। মাত্র 3 ঘন্টা পার হয়েছে। শাহেদ এই পরিবারটির সঙ্গে আছে। এই 3 ঘন্টায় নিজেকে সে এই পরিবারের একজন সদস্য বলেই মনে করছে। ঢাকা কলেজের ইংরেজির অধ্যাপক সানাউল্লাহ সাহেবের স্ত্রীকে তার নিজের ছোট বোনের মতোই মনে হচ্ছে। সানাউল্লাহ সাহেবের বাবাকে সে ডাকছে চাচাজান। সানাউল্লাহ সাহেবের মেয়েটি সারাক্ষণ তার আঙ্গুল ধরে আছে। মেয়েটির নাম কঙ্কন। সে কঙ্কল বলতে পারে না। নাম জিজ্ঞেস করলে বলে ককন। মেয়েটির বয়স 5-এর কাছাকাছি। এই বয়সে অনুসারে উচ্চারণ আয়ত্তে এসে যাওয়া উচিত। মেয়েটির মনে হয় কথা বলায় পিছিয়ে আছে। শাহেদ নিতান্তই অপরিচিত একজন। তারপরেও সে সানাউল্লাহ সাহেবের শোবার ঘরে খাটে অন্য সবার সঙ্গে বসে আছে। কঙ্কনের মায়ের নাম এখনও জানা যায়নি। তার শ্বশুর তাকে মানু ডাকছেন। মানু নিশ্চয়ই তার ডাক নাম। বড় নাম ভেঙে আদর করে তিনি হয়তো পুত্রবধূকে ছোট নামে ডাকেন। বৃদ্ধ যে তার পুত্রবধূকে অত্যন্ত পছন্দ করেন তা তার কথাবার্তায় বোঝা যাচ্ছে। তবে তিনি কথার ফাঁকে ফাঁকে ধমক দিচ্ছেন। কঙ্কনের মা তাতে বিচলিত হচ্ছেন না। কথায় কথায় শ্বশুরের ধমক খেয়ে তার হয়তো অভ্যাস আছে। ঘরে হারিকেন জানালো হয়েছে। কঙ্কন ঘুমিয়ে পড়েছে। বাকি 3 জন তাকিয়ে আছে হারিকেনের দিকে। অন্ধকারে মানুষ সবসময় আলোর দিকে তাকিয়ে থাকতে পছন্দ করে, শুধু ইলেকট্রিক বাতির দিকে তাকায় না। ইলেকট্রিকের আলো চোখে লাগে। কঙ্কনের মা শাহেদের দিকে তাকিয়ে বললেন, ভাই, আপনি কি রাতে খেয়েছেন? শাহেদ বলল, জি না, তবে আমি কিছু খাবো না। এই সময় খাবার প্রশ্নই আসে না। ঘরে খাবার কিছু নেই। গরম ভাত দেই আর একটা ডিম ভাজি দেই। আমার খিদে নেই। বৃদ্ধ খুবই বিরক্ত গলায় বললেন, বৌমা, আমি তোমার কথাবার্তা কার্যকলাপে যার পর নাই বিরক্ত। ভাত দেই, ডিম ভেজে দেই, এইসব কী ধরনের কথা? শুনেছ লোকটা এখন খায় নাই, তুমি ভাত রেঁধে ডিম ভেজে তাকে খেতে ডাকবে? বাড়ির বউ যদি সভ্যতা ভব্যতা না জানে, কে জানবে? বস্তির মাতারি জানবে। শাহেদ লজ্জিত গলায় বলল, চাচাজান, আমার একেবারেই খিদে নেই। তুমি চুপ করো। গোলাগলের মধ্যে খিদে আছে কি নাই বোঝা যায় না। হঠাৎ দেখবে খিদায় নাড়ি বুড়ি জ্বলছে। বৌমা, বৌমা, তুমি হারিকেন নিয়ে যাও,
ভাত চড়াও, 1 মুঠ চাল বেশি দিও, আমিও চাটা খাবো। কঙ্কনের মা হারিকেন হাতে রান্নাঘরে চলে গেল। শাহেদ বলল, কঙ্কনের বাবা কোথায়? বৃদ্ধ বিরক্ত গলায় বলল, ওই গাধাটার কথা আমাকে জিজ্ঞেস করবে না। গাধাটার কথা জিজ্ঞেস করলে চরাত করে রক্ত মাথায় উঠে যাবে। গাধা গেছে বরিশাল। আমি তাকে বললাম দেশের অবস্থা ভালো না, এই সময় কোথাও যাবার দরকার নেই, তবু সে গেল। কোনো জরুরি কাজে গেছেন? অত্যন্ত জরুরি কাজে গেছে, বন্ধুর বিয়েতে গেছে। আরে গাধা, তোর নিজের পরিবারের নিরাপত্তার চেয়ে বন্ধুর বিয়ে বড় হয়ে গেল? তোর বউ, মেয়ে, বৃদ্ধ বাবা, এইগুলো কিছুই না। বৌমা বলতে গেলে বাচ্চা একটা মেয়ে। আমি প্রায় পঙ্গু। তুই বসে বসে কুরমা কালিয়া খাচ্ছিস, আর আমরা খাচ্ছি গুলি। কাণ্ডজ্ঞানহীন শাখামৃগ। তাকে বললাম ট্রানজিস্টারের ব্যাটারি শেষ, ব্যাটারি কিনে দিয়ে যা। সে বলল, জি আচ্ছা বাবা। কিনে দিয়ে গেছে ব্যাটারি? না, উনি ভুলে গেছেন। উনি সব কিছু ভুলে যান, শুধু বন্ধুর বিয়ে মনে থাকে। খা বেটা, বিয়ে খা। বৃদ্ধ হঠাৎ চুপ করে গেলেন। খুব কাছেই গুলির শব্দ হচ্ছে, মানুষের চিৎকার হইচই শোনা যাচ্ছে। বৃদ্ধ আতঙ্কিত গলায় বলল, বৌমা, হারিকেন নিভিয়ে দাও, হারিকেন নিভিয়ে দাও। কঙ্কনের ঘুম ভেঙে গেছে। সে ভয় পেয়ে কাঁদতে শুরু করেছে। বৃদ্ধ বললেন, শাহেদ, মেয়েটার কান্না থামাও। কান্নার শব্দ শুনে মিলিটারি এদিকে চলে আসতে পারে, ওর মুখে চেপে ধরো। রাত বাজছে 3:25। কিছুক্ষণের জন্য গোলাগুলি বন্ধ ছিল, আবারও শুরু হয়েছে। প্রবলভাবেই শুরু হয়েছে। মরিয়মের ঘরের দরজা জানালা বন্ধ, টেবিলে মোমবাতি জ্বলছে। মোমবাতির আলোয় খেতে বসেছে নাইমুল। সে খুব আগ্রহ করে খাচ্ছে, তার চেয়ে অনেক আগ্রহ করে তার খাওয়া দেখছে মরিয়ম। তার শুধু একটাই কষ্ট, নাইমুল খেতে বসে কাঁচামরিচ চেয়েছিল। মরিয়ম কাঁচামরিচ দিতে পারেনি, ঘরে ছিল না। সে ঠিক করে রেখেছে এরপর থেকে সে নিজের দায়িত্বে কাঁচামরিচ কিনে রাখবে। নাইমুল খেতে বসে কাঁচামরিচ চায়। মরিয়ম বলল, খেতে ভালো হয়েছে? নাইমুল জবাব দিল না, হ্যাঁ সূচক মাথা নাড়ল। এই মাথা নাড়া দেখতে মরিয়মের ভালো লাগে। সবাই মাথা নাড়ে 2 বার, মরিয়মের সম্পূর্ণ নিজেরই এই মানুষটা 3 বার নাড়ে। মরিয়ম ঠিক করেছে এখন থেকে সে নিজেও মাথা নাড়লে 3 বার নাড়বে, আর সব কিছুই হবে তার নিজের মানুষটার মতোই। নাইমুল হঠাৎ খাওয়া বন্ধ করে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, মরি, বলো তো ঢাকার সবচেয়ে ভালো মোরগ পোলাও কোথায় পাওয়া যায়? মরিয়ম বলল, জানি না। নাইম বলল, পুরনো ঢাকায় সাইনি পালোয়ানের মোরগ পোলাও, তোমাকে একদিন খাওয়াবো। মরিয়ম আদুরি গলায় বলল, কবে? নাইমুল স্ত্রীর দিকে তাকিয়ে হাসল। সে হাসি এত সুন্দর, হাসার সময় তার নিজের মানুষটার ঠোঁট কি সুন্দর করে বাঁকে। তখন ইচ্ছে করে ঠোঁটে হাত দিয়ে ছুঁয়ে দেখতে। এই কাজটা মরিয়ম কোনোদিন করেনি, তবে কোনো একদিন করবে। যদি সে দেখে এতে নাইমুল রাগ করছে না, তাহলে সব সময় করবে। নাইমুল হাসলেই সে ঠোঁট ছুঁয়ে দেবে। বাইরে গুলির শব্দ হচ্ছে। মরিয়মদের বাড়ি বড় রাস্তার পাশে। রাস্তায় ঘর ঘর শব্দে ট্যাঙ্ক চলছে, আর তারা কি সুন্দর টুকটাক গল্প করছে, হাসছে, যেন এই পৃথিবীতে তারা দুজন এবং দুজনের সামনে জ্বলন্ত মোমবাতি ছাড়া আর কিছুই নেই। মরি, মোরগ পোলাওটা যে খাচ্ছি, এটা কে রেঁধেছে? মা। খুব ভালো হয়েছে। তুমি মোরগ পোলাও রাধা শিখে নাও। আমি কালই শিখব। নাইমুলের খাওয়া শেষ হয়েছে। সে প্লেটের উপর হাত ধুচ্ছে। মরিয়মের ইচ্ছে করছে হাত ধুয়ে দিতে। তার লজ্জা এখনো কাটেনি বলে যা যা করতে ইচ্ছে করছে তার কোনোটাই করতে পারছে না। লজ্জাটা কাটা উচিত। মরি, তোমাদের এখানে একটা পাগলা কুকিল আছে, দিনের রাতে সবসময় ডাকে, এখনো ডাকছে। মনে হয় ভয় পেয়েছে, বাইরে গুলি হচ্ছে তো। ভয় পেলে ডাকলে তো কাকদের ডাকার কথা, কোনো কাক কিন্তু ডাকছে না। তাই তো। পাখিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোন পাখি ডাকে বলো তো? জানি না, কোন পাখি?
চোখ গেল পাখি, তুমি চোখ গেল পাখির ডাক শুনেছ? শুনেছি। চোখ গেল পাখির হিন্দির নাম কি বলো তো? জানি না। পিউ কাহা। পিউ কাহা তো শুনেছি, এটা যে চোখ গেল পাখি তা জানতাম না। ইংরেজিতে এই পাখিকে কি বলে জানো? না, ইংরেজিতে বলে ব্রেন ফিভার। এত কুৎসিত নাম। কুৎসিত তো বটেই। মরি, তোমার গরম লাগছে না? লাগছে। একটা কাজ করলে কিন্তু গরমটা কম লাগবে। কি কাজ? শাড়ি খুলে ফেলো। মরিয়ম লজ্জায় বেগুনি হয়ে গেল। নাইমুল বলল, আমার সামনে লজ্জা কিসের? মরিয়ম অন্যদিকে তাকিয়ে বলল, আগে মোমবাতি নেভাও। নাইমুল বলল, তা হবে না, মোমবাতি জ্বালানো থাকবে। এক এক আলোয় মানুষের শরীর এক এক রকম দেখায়। ইলেকট্রিকের আলোয় একরকম, মোমবাতির আলোয় আরেক রকম, আর মশালের আলোয় সম্পূর্ণ অন্যরকম। আমি দেখতে চাচ্ছি মোমবাতির আলোয় নগ্ন মরিয়মকে কেমন দেখায়। আমি পারবো না, আগে মোমবাতি নেভাও। নাইমুল মোমবাতি নেভালো না। মরিয়মের শরীর ঝনঝন করছে, শরীরের প্রতিটি কোষে সারা পড়ে গেছে। তারা জেনে গেছে কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর আনন্দের ঘটনা ঘটবে। মরিয়ম কাঁদো কাঁদো গলায় বলল, বাতি নেভাও, তোমার দোহাই লাগে। নাইমুল বলল, না, বলেই হাসল। মরিয়মের মনে হলো বাতি না নিবেই ভালো হয়েছে। বাতি নিভিয়ে ফেললে এত সুন্দর হাসি দেখা যেত না। মরিয়ম হাত বাড়িয়ে নাইমুলের ঠোঁট স্পর্শ করল। 26শে মার্চ ভোর 8টায় আগুপিচ জিপ ও ট্রাকে মোতায়েন সশস্ত্র পাহারায় একটি 1961 মডেলের শ্রেভলেট গাড়ি হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে এসে থামে। এই গাড়িবহর জুলফিকার আলী ভুট্টো এবং তার সঙ্গীদের এয়ারপোর্টে নিয়ে যাবে। তাকে ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল। সাংবাদিকদের সব প্রশ্নের জবাবে তিনি বললেন, আমার মন্তব্য করার কিছু নেই। পশ্চিম পাকিস্তানে পা দিয়ে তিনি আনন্দিত গলায় বললেন, আল্লাহর রহমতে পাকিস্তান রক্ষা পেয়েছে। বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ, দলিলপত্র, 8ম খণ্ড, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য মন্ত্রণালয়, পৃষ্ঠা 50। পরদেশী, পিতা ছোটন ডোম, সুইপার, সরকারি পশু হাসপাতাল, ঢাকা। 1971 সালের 27শে মার্চ সকালে রাজধানীর ঢাকা পাক সেনাদের বীভৎস হত্যাকাণ্ডের পর ঢাকা পৌরসভার তৎকালীন চেয়ারম্যান মেজর সালামত আলী খান সুরের প্রশাসনিক অফিসার মিস্টার ইদ্রিস পৌরসভার আরও কয়েকজন অফিসারকে সঙ্গে নিয়ে একটা মিউনিসিপ্যাল ট্রাকে পশু হাসপাতালের গেটে এসে বাঘের মতো পরদেশি পরদেশি বলে গর্জন করতে থাকলে আমি ভীত সন্ত্রস্তভাবে আমার কোয়ার্টার থেকে বের হয়ে আসি। ইদ্রিস সাহেব অত্যন্ত ক্রুদ্ধভাবে কর্কশ্বরে বলতে থাকেন, তোমরা সব সুইপার ডোম বের হও। যদি বাঁচতে চাও অবিলম্বে সবাই মিলে ঢাকার বিভিন্ন এলাকায় স্থূপিকৃত লাশ উঠিয়ে ধলপুর ময়লা ডিপোতে ফেলে দাও, নইলে কাউকে বাঁচতে দেওয়া হবে না, কেউ বাঁচতে পারবে না। পৌরসভার সেই ট্রাকে নিম্নবর্ণিত সুইপাররা বসা ছিল: 1 ভারত, 2 লাড্ডু, 3 কিষণ। আমি তার নির্দেশ অমান্য করার কোনো উপায় না দেখে ট্রাকে উঠে বসলাম। সেই ট্রাকে করে ঢাকা পৌরসভা অফিসে আমাদের প্রায় 18 জন সুইপার এবং ডোমকে একত্রিত করে প্রতি 6 জনের সাথে 2 জন করে সুইপার ইন্সপেক্টর আমাদের সুপারভাইজার নিয়োগ করে দিয়ে 3 ট্রাকে 3 দলকে বাংলা বাজার, মিটফোর্ড ও বিশ্ববিদ্যালয়ের এলাকায় প্রেরণ করা হয়। আমি মিটফোর্ডে ট্রাকে ছিলাম। সকাল 9টার সময় আমাদের ট্রাক মিটফোর্ড হাসপাতালের লাশ ঘরের সম্মুখে উপস্থিত হলে আমরা ট্রাক থেকে নেমে লাশ ঘরের ভেতরে প্রবেশ করে বুকে এবং পিঠে মেশিনগানের গুলিতে ঝাঁঝরা করা প্রায় 100 যুবক বাঙালির বিভৎস লাশ দেখলাম। আমি আমার সুপারভাইজারের নির্দেশে লাশঘরের ভিতরে প্রবেশ করে প্রতিটি লাশের পায়ে ধরে টেনে বের করে বাইরে দাঁড়ানো অন্যান্য সুইপারের হাতে তুলে দিয়েছি ট্রাকে উঠাবার জন্য। আমি দেখেছি প্রতিটি বুকের লাশের বুক ও পিঠ মেশিনগানের গুলিতে ঝাঁঝরা। সব লাশ তুলে দিয়ে একপাশে একটা লম্বা টেবিলের উপর চাদর দিয়ে ঢেকে দেয়া একটা লাশের উপর থেকে চাদর টেনে উঠিয়ে দেখলাম একটা রূপসী ষোড়শী যুবতীর উলঙ্গ লাশ। লাশের বক্ষ জনিপথ ক্ষত বিক্ষত, কোমরের পিছনের মাংস কেটে নেওয়া হয়েছে,
বুকে স্তন থেতলে গেছে। কোমর পর্যন্ত লম্বা কালো হরিণের মতো মায়াময় চোখ দেখে আমার চোখ বেয়ে পানি পড়তে থাকলো। আমি কিছুতেই চোখের পানি ধরতে রাখতে পারলাম না। আমি আমার সুপারভাইজারের ভয়াল ও ভয়ঙ্কর কর্কট গর্জনের মুখে সেই সুন্দরীর পবিত্র দেহ অত্যন্ত যত্ন ও সম্ভ্রমের সাথে ট্রাকে উঠিয়ে দিলাম। মিটফোর্ডের লাশ ঘরের সকাল লাশ ট্রাকে উঠিয়ে আমরা ধলপুরের ময়লা ডিপোতে নিয়ে গিয়ে বিরাট গর্তের মধ্যে ঢেকে দিলাম। দেখলাম বিরাট বিরাট গর্তের মধ্যে সুপার এবং ডোমরা রাজধানীর ঢাকার বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা লাশ ট্রাক থেকে গর্তের মধ্যে ফেলে দিচ্ছে। আমি অধিকাংশ লাশের দেহে কোনো কাপড় দেখি নাই। যে সমস্ত যুবতী মেয়ে এবং রমণীদের লাশ গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো তার কোনো লাশের দেহেই আমি কোনো আবরণ দেখি নাই। তাদের পবিত্র দেহ দেখেছি ক্ষতবিক্ষত, তাদের জনিপথ পিছন দিকসহ আঘাতে বিভৎস হয়ে আছে। দুপুর প্রায় 2টার সময় আমরা রমনা কালীবাড়ির চলে আসি পৌরসভার ট্রাক নিয়ে। লাশ উঠাবার জন্য ট্রাক রমনা কালীবাড়ির দরজায় দাঁড় করিয়ে রেখে 2জন ট্রাকে দাঁড় করিয়ে রেখে আমরা 4জন কালীবাড়ির ভেতরে গিয়ে দেখি সবকিছু পুরো ভস্ম হয়ে আছে। কালীবাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো 41টি পোড়া লাশ আমি ট্রাকে তুলেছি। কালীবাড়ির এ সকল লাশ আমরা ধলপুরের ময়লার ডিপোতে গর্তের মধ্যে ফেলেছি। লাশ তুলে তুলে মানুষের পচা চর্বির গন্ধে আমার পাকস্থলী বের হতে যাচ্ছিল। পরের দিন আমি আর লাশ তুলতে যাইনি, যেতে পারি নাই। সারাদিন ভাত খেতে পারি নাই, ঘৃণায় কোনো কিছু স্পর্শ করতে পারি নাই। পরের দিন 29শে মার্চ সকালে আমি আবার ঢাকা পৌরসভা অফিসে হাজির হলে আমাকে ট্রাক দিয়ে লাশ তোলার জন্য আরও কয়েকজন সুপারভাইজারের সাথে ঢাকা শাঁখারী বাজারে যেতে বলা হয়। জজ কোর্টের সম্মুখে আগুনের লেলিহান শিখা তখনও জ্বলছিল, আর পাক সেনারা টহলে মোতায়েন ছিল বলে আমরা ট্রাক নিয়ে সেই পথ দিয়ে শাঁখারী বাজারে প্রবেশ করতে পারি নাই। পাটোয়াটুলি ঘুরে আমরা শাঁখারী বাজারের পশ্চিম দিকে প্রবেশ করে পাটোয়াটুলি ফাঁড়ি পার হয়ে আমাদের ট্রাক শাঁখারী বাজারের মধ্যে প্রবেশ করল। ট্রাক থেকে নেমে আমরা শাঁখারী বাজারের প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করলাম। দেখলাম মানুষের লাশ, নারী পুরুষ, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, বালক বালিকা, কিশোর শিশু, বিভৎস পচা লাশ। চারদিকে ইমারত সমূহ ভেঙে পড়ে আছে। মেয়েদের অধিকাংশ লাশ আমি সম্পূর্ণ উলঙ্গ দেখলাম তাদের বুক থেকে স্তন তুলে নেওয়া হয়েছে। কারো কারো জনিপথে লাঠি ঢুকানো হয়েছে। বহু পোড়া ভস্ম লাশ দেখেছি। পাঞ্জাবি সেনারা পাষণ্ডের মতো লাফাতে লাফাতে গুলিবর্ষণ করছিল। বিহারি জনতা শাঁখারী বাজারের প্রতিটি ঘরে প্রবেশ করে মূল্যবান আসবাবপত্র সোনাদানা লণ্ঠন করে নিয়ে যাচ্ছিল। আমরা অবিরাম গুলিবর্ষণের মুখে প্রাণের ভয়ে 2 ট্রাক লাশ তোলার জন্য সেদিন আর শাঁখারী বাজারে প্রবেশ করার সাহস পায় নাই। 30শে মার্চ সকালে আমার দলকে মিল ব্যারাক থেকে তুলে লাশ তুলতে বলা হয়। আমি মিল ব্যারাক ঘাটে পৌরসভার ট্রাক নিয়ে গিয়ে দেখলাম নদীর ঘাটে অসংখ্য মানুষের লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। বহু লাশ রশি দিয়ে বাঁধা দেখলাম। প্রতিটি রশির বন্ধন খুলে প্রতি দলে 10 জন 15 জনের লাশ বের করলাম। সব যুবক ছেলে এবং স্বাস্থ্যবান বালকদের লাশ দেখলাম। প্রতিটি লাশের চোখ বাঁধা, হাত পা বাঁধা শক্ত করে পিছন দিক থেকে। প্রতিটি লাশের মুখমণ্ডল কালো দেখলাম, অ্যাসিডে জ্বলে বিকৃত বিকট হয়ে আছে। লাশের সামনে দিয়ে ঔষধের অসহ্য গন্ধ পেলাম। লাশের কোনো দলকে দেখলাম মেশিনগানের গুলিতে বুক ও পিঠ ঝাঁঝরা হয়ে আছে। অনেক লাশ দেখলাম ব্যাটন ও বায়োনেটের আঘাতে বিভৎস হয়ে আছে। কারো মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে মগজ বের হয়ে আছে, কারো কাটা হৃৎপিণ্ড বের হয়ে আছে। নদীর পাড়ে 6 জন রূপসী যুবতীর বিভৎস ক্ষতবিক্ষত উলঙ্গ লাশ দেখলাম। চোখ বাঁধা, হাত পা শক্ত করে বাঁধা প্রতিটি লাশ গুলির আঘাতে ঝাঁঝরা, মুখমণ্ডল, বক্ষ ও জনিপথ রক্তাক্ত, ক্ষতবিক্ষত ও বিভৎস দেখলাম। 2 বারে 2 ট্রাকে আমি 70 লাশ উঠিয়ে ধলপুর ময়লা ডিপোতে ফেলেছি। এরপর আমাকে সদরঘাট, শ্যামবাজার, বাদামতলী ঘাট থেকে লাশ তুলতে বলা হয়। আমি উপরোক্ত এলাকায় নদীর ঘাট থেকে পচা লাশ তুলে ধলপুর ময়লা ডিপোতে ফেলেছি। আমি যেদিন কালীবাড়ির লাশ তুলেছি সেদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পেছনে স্টাফ কোয়ার্টার, রোকেয়া হলের পশ্চিম দিকে জনৈক অধ্যাপকের বাসা থেকে আমি লাশ তুলেছি। রোকেয়া হলের পেছনে স্টাফ কোয়ার্টারের ভেতর থেকে আমি যে পুরুষ ও শিশু সমেত 9টি লাশ তুলেছি। আর অধ্যাপকের বাসা থেকে সিঁড়ির সামনে লেপের ভেতরে পেঁচানো জনৈক অধ্যাপকের লাশ আমি তুলে নিয়ে গেছি। স্বাক্ষর পরদেশী 21/3/74। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
দলিলপত্র ৮ম খণ্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য মন্ত্রণালয় পৃষ্ঠা ৪৪ চুন্নুডোম ঢাকা পৌরসভা রেলওয়ে সুইপার কলোনি ২২৩ নং ব্লক ৩ নং রেলগেট ফুলবাড়িয়া ঢাকা ১৯৭১ সনের ২৮শে মার্চ সকালে আমাদের পৌরসভার সুইপার ইন্সপেক্টর ইদ্রিস সাহেব আমাকে লাশ উঠাবার জন্য ডেকে ঢাকা মিউনিসিপ্যালিটিতে নিয়ে যান। সেখান থেকে আমাকে বৌদ্ধ ডোম, রঞ্জিত লাল বাহাদুর, গণেশ ডোম এবং কানাইকে একটি ট্রাকে করে প্রথমে শাঁখারীবাজারের কোর্টের প্রবেশপথের সম্মুখে নামিয়ে দেয়। আমরা উক্ত ৫ জন দেখলাম ঢাকা জজ কোর্টের দক্ষিণ দিকের প্রবেশপথের যে রাজপথ শাঁখারীবাজারের দিকে চলে গেছে, সেই রাস্তার দুধারে ড্রেনের পাশে যুবক যুবতীর, নারী পুরুষ, শিশু কিশোর সহ বহু পচা লাশ দেখতে পেলাম। বহু লাশ পচে ফুলে বিভৎস হয়ে আছে। দেখলাম শাঁখারীবাজারের দুদিকে ঘরবাড়িতে আগুন জ্বলছে। অনেক লোকের অর্ধপোড়া লাশ পড়ে থাকতে দেখলাম। দুই পাশের অদূরে সশস্ত্র পাঞ্জাবি সৈন্যদের পাহাড়ে মোতায়েন দেখলাম। প্রতিটি ঘরে দেখলাম মানুষ, আসবাবপত্র জ্বলছে। একটি ঘরে প্রবেশ করে একজন মেয়ে, একজন শিশুসহ ১২ জন যুবকের দগ্ধ লাশ উঠিয়েছি। শাঁখারীবাজারের প্রতিটি ঘর থেকে যুবক যুবতী, বালক বালিকা, কিশোর, শিশু ও বৃদ্ধের লাশ তুলেছি। পাঞ্জাবিরা প্রহরায় থাকাকালে সেই মানুষের সংখ্যা অসংখ্য লাশের উপর বিহারীদের উচ্ছৃঙ্খল উল্লাসে ফেটে পড়ে লুট করতে দেখলাম। প্রতিটি ঘর থেকে বিহারী জনতাকে মূল্যবান সামগ্রী, দরজা, জানালা, সোনাদানা সবকিছু লুটে নিয়ে যেতে দেখলাম। লাশ উঠাতে উঠাতে এক ঘরে প্রবেশ করে এক অসহায় বৃদ্ধাকে দেখলাম। বৃদ্ধা ভীত সন্ত্রস্ত হয়ে পানি পানি বলে চিৎকার করছিল। তাকে আমি পানি দিতে পারি নাই ভয়ে। বৃদ্ধাকে দেখে আমি আরও ভীত হয়ে পালিয়ে এসেছি। আমি পানি দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের পেছনে সশস্ত্র পাঞ্জাবি সেনা প্রহরায় থাকায় আমি সেই বৃদ্ধাকে পানি দিতে সহায়তা করতে পারি নাই। আমরা ১৯৭১ সনের ২৮শে মার্চ শাঁখারীবাজার থেকে প্রতি রাতে ১০০ লাশ উঠিয়ে তৃতীয়বার ট্রাক বোঝাই করে ৩০০ লাশ ধলপুর ময়লা ডিপোতে ফেলেছি। ১৯৭১ সনের ২৯শে মার্চ সকাল থেকে আমরা মিটফোর্ড হাসপাতালে লাশ ঘর এবং প্রবেশপথের দুপার্শ্ব থেকে বিশ্ববিদ্যালয়, শিববাড়ি, রমনা কালীবাড়ি, রোকেয়া হল, মুসলিম হল, ঢাকা হল থেকে লাশ উঠিয়েছি। ২৯শে মার্চ আমাদের ট্রাক প্রথম ঢাকা মিটফোর্ড হাসপাতালের প্রবেশপথে যায়। আমরা উক্ত ৫ জন ডোম হাসপাতালের প্রবেশপথে নেমে একটা বাঙালি যুবকের পচা ফোলা বিকৃত লাশ দেখতে পেলাম। লাশ গলে যাওয়ায় লোহার কাঁটার সঙ্গে গেঁথে লাশ ট্রাকে তুলেছি। আমাদের ইন্সপেক্টর পঞ্চম আমাদের সাথে ছিলেন। এরপর আমরা লাশ ঘরে প্রবেশ করে বহু যুবক যুবতী, বৃদ্ধ, কিশোর ও শিশু স্তূপীকৃত লাশ দেখলাম। আমি এবং বদলো ডোম লাশঘর থেকে লাশের পা টেনে ধরে ট্রাকের সামনে জমা করেছি। আর গণেশ, রঞ্জিত এবং কানাই লোহার কাঁটা দিয়ে বিধিয়ে বিধিয়ে পচা গলিত লাশ ট্রাকে তুলেছে। প্রতিটি লাশ গুলিতে ঝাঁঝরে দেখেছি। মেয়েদের কারো কারো স্তন পাই নাই, জনিপথ ক্ষত বিক্ষত এবং পিছনের মাংস কাটা দেখেছি। মেয়েদের লাশ দেখে মনে হয়েছে তাদের হত্যা করার পূর্বে তাদের স্তন সজোরে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। জনিপথের লোহার রড কিংবা বন্দুকের নল ঢুকিয়ে দেওয়া হয়েছে। যুবতীদের, মেয়েদের জনিপথের এবং পিছনের মাংস যেমন ধারালো চাকু দিয়ে কেটে এসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি যুবতী মেয়ের মাথায় খোপা চুল দেখলাম। মিটফোর্ড থেকে আমরা প্রতি রাতে ১০০ লাশ নিয়ে ধলপুর ময়লা ডিপোতে ফেলে দিয়েছি। ১৯৭১ সনের ৩০শে মার্চ আমাদের উক্ত ৫ জনের সাথে দক্ষিণা ডোমকে সাহায্য করতে দেওয়া হয়। আমাদের ট্রাক সেদিন ৭ মসজিদে যায়। আমি ৭ মসজিদের সম্মুখ থেকে যখন বাঙালি লাশ উঠাচ্ছিলাম, তখন অসংখ্য বিহারী জনতা আমাদের চারদিকে দাঁড়িয়ে হাসছিল, বাঙালিদের পরিণতি দেখে উপহাস করছিল। আমরা ৭ মসজিদের সম্মুখ থেকে ৮টি বাঙালি যুবকের লাশ তুলেছি। কতিপয় লাশ দেখলাম উপর হয়ে আছে, সবার পিঠ, অসংখ্য গলি, অসংখ্য আঘাতে ঝাঁঝরা হয়ে আছে। পচা ফোলা লাশ তুলতে যেয়ে দেখলাম কারো লুঙ্গি পরা, কারো পাজামা পরা, আবার কারো দেহে হাওয়াই শার্ট এবং টেট্রনের দামি প্যান্ট। পানি থেকে ১২টি লাশ তুলেছি। প্রতিটি লাশের চোখ এবং হাত পিছন দিকে বাঁধা। নদীর পাড় থেকে ১২টি লাশ গুলির আঘাতে ঝাঁঝরা দেখেছি। লাশ দেখে মনে হলো ভদ্রগড়ের অভিজাত বাঙালি যুবকদের লাশ। ৭ মসজিদের সকল লাশ তুলে আমরা ধলপুরের ময়লা ডিপোতে ফেলেছি। ফিরে এসে ট্রাক নিয়ে আমরা মিন্টু রোদের লাশ তুলতে গিয়েছি। মিন্টু রোদের রাস্তার পাশ থেকে প্যান্ট পরা 2টো পচা ফোলা লাশ তুলেছি। ধলপুর যাওয়ার পথে ঢাকা স্টেডিয়ামের মসজিদের সম্মুখ থেকে
এক বৃদ্ধ ফকিরের সদ্য গুলিবিদ্ধ লাশ তুলেছি। দেখলাম লাশের পাশেই ভিক্ষার ঝুলি, টিনের ডিবা ও লাঠি পড়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ির সম্মুখ থেকে 2 জন রূপসী যুবতী মেয়ে এবং 3 জন যুবকের ক্ষতবিক্ষত লাশ তুলেছি। রোকেয়া হলে একটি অর্ধদগ্ধ যুবতীর লাশ তুলেছি। মুসলিম হলে প্রবেশ করে একটা পচা লাশ পেয়েছি। ঢাকা হলের ভেতর থেকে 4 জন ছাত্রের লাশ তুলেছি। পরের দিন 31শে মার্চ বাসাবো খাল থেকে 3টি পচা লাশ তুলেছি। সেদিন অসুস্থ থাকায় আমি আর লাশ তুলতে যেতে পারি নাই। টিপসহি, চূর্ণটম 7/4/74। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প এর 5ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছে।